তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে সেই সমস্ত বিজ্ঞ বিচি বান্টু যাদেরকে আমি ফেসবুক ইউটিউবে আমি দেখছি এবং তাদের বিভিন্ন রকম বক্তব্য নিয়ে প্রথম একটা বক্তব্য যেটা শুনে আমার মানে রীতিমতো বলছি যে ভাই হাসি পেল। কেন? একজন বলছে যে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা সেটার কোনো নাকি এই একদম আন্ডার ইউটিলাইজড ইউজড হয়নি, ওই হয়নি সেই হয়নি। নুয়ান্স বলে একটা শব্দ আছে, নুয়ান্স, ওকে, বা একটা শব্দ আছে যে একটা কথা আছে যে তুমি কম দেখে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারো। তুমি যত কম বলবে তুমি তত বেশি, যে এই যেই জন্য দেখবেন যে যারা কম কথা বলে বা বলা হয় যে কম কথা বলতে, ঠিক আছে, তো এবার আমাদের তো ইউটিউবের কাজে আমাদেরকে বেশি কথা বলতেই হয়। এবার ক্যারেক্টার নুয়ান্স সেটার থেকেও জরুরি হচ্ছে কি ক্যারেক্টার আর্ক ব্যাপারটা বোঝা। এই ক্যারেক্টার আর্ক ব্যাপারটা অনেক লোকই বোঝে না। একটা সিনেমাতে 5খানা ক্যারেক্টার যদি থাকে, আমি যদি ভাবি যে 5জনকেই আমি সমান ইম্পর্টেন্স দেব, 5জনকেই আমাকে 20 মিনিট ধরে স্ক্রিনে দেখাতে হবে, তাহলে ওই সিনেমা কিন্তু গাধার পেছনে গিয়ে ঢুকবে। ওরমভাবে হয় না। যদি তোমার কাছে একটা মেন ক্যারেক্টার যদি থাকে, তার ক্যারেক্টারের যা যা বৈশিষ্ট্য সেইটাকে কাউন্টার করার জন্য একটা ক্যারেক্টার থাকতে হবে যাতে কন্ট্রাস্টটা তৈরি হয়, ফলে ক্যারেক্টার ডায়নামিক্সটা আরও বেশি ফুটে ওঠে। মানে সুপারম্যান ব্যাটম্যান থিওরি, সুপারম্যান হাসি খুশি আর ব্যাটম্যান গুরু গম্ভীর। ট্র্যাজেডি দুজনের লাইফেই আছে, কিন্তু সুপারম্যানের আপব্রিঙ্গিং একটু হলেও ভালো, ব্যাটম্যানের পুরোটাই কালো। ওকে, সৌরভ দাসের ক্যারেক্টারটাকে আপনারা যত বেশি দেখবেন তত বেশি আপনি দেখবেন যে এই ক্যারেক্টারটাকে অনেস্ট মনে হচ্ছে। শুরুতে মনে হবে যে এই ক্যারেক্টারটা খুব ব্রুটাল, এর মুখ চলে না হাত চলে। তারপরে আপনারা বুঝবেন যে এই ক্যারেক্টারটার এই যে সেন্সিটিভ, এই যে চুপচাপ, কারণ এর একটা ট্র্যাজেডি রয়েছে বলে চুপচাপ। তারপরে আপনারা বুঝবেন যে এই যে ট্র্যাজেডিটা সেটা তারই ক্রিয়েট করা, তার নিজের হাত দিয়ে হয়েছে, কিন্তু সেটা থেকেও তার কাইন্ড অফ কিন্তু শিক্ষা হয়নি, বাট তার রিগ্রেট আছে, তার শিক্ষা হয়নি, সে নিজের প্রকৃতিকে সে বদলাতে পারেনি। অলমোস্ট এমন একটা পয়েন্টে গিয়ে আপনি যখন দাঁড়াচ্ছেন যে আপনার মনে হচ্ছে যে এ তো অ্যাকচুয়ালি হিরো, এ তো অ্যাকচুয়ালি হিরো, তখন ডিরেক্টর ফ্লিপ করে দেয় স্ক্রিপ্টটাকে, যা আপনি এক্সপেক্ট করছেন সেটা হবে না। এবারে কিছু বিজ্ঞ পণ্ডিত বলছে যে ইউটিলাইজ করা হয়নি ঠিক করে। বাবা, তুমি আগে ক্যারেক্টার আর কাকে বলে, তুমি আগে এই যে, তারপর আমি একজনকে দেখলাম বলছে যে ডিরেক্টর ওয়ার্ল্ড সিনেমা কত পড়েছে আমি জানি না, কিন্তু ডিরেক্টর ওই ডিরেক্টর সেই, ঠিক আছে, ডিরেক্টর পুরো কপি পেস্ট করে দিয়েছে এবং ডিরেক্টরের নিজের কোনো সত্তা নেই, টেমপ্লেট চলে এসছে। কুয়েন্টিন টারান্টিনোর যে দুটো সিনেমার সাথে এই সিনেমাটার মিল রয়েছে, রিজার্ভার ডগ আর পাল্প ফিকশন, দুটোই আমি মাল্টিপল টাইম দেখেছি এবং স্টাডিও করেছি। তার মধ্যে রিজার্ভার ডগ অনেক বেশি, কারণ রিজার্ভার ডগ সিনেমাটা 12 অ্যাংরি মেন আর রিজার্ভার ডগ, এই দুটো সিনেমা বোঝার জন্য, আর ক্যারেক্টার কনফ্রন্টেশন, ক্যারেক্টারের কমিউনিকেশন, ক্যারেক্টারের মধ্যে ক্ল্যাশ, এই ব্যাপারগুলো তুমি সিনেমার মধ্যে রাখতে যদি চাও এবং ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারকে কীভাবে খেলিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়, সেটার জন্য 12 অ্যাংরি ম্যান আর রিজার্ভার ডগস এই দুটো সিনেমাকে স্টাডি করা খুব বেশি ইম্পর্টেন্ট। জয়ব্রত দাস সেই কাজটা কিন্তু করেছে এবং এই সিনেমার মধ্যে কিন্তু রিজার্ভার ডগকেও কিন্তু উনি প্রচুর জায়গাতে কিন্তু ইউজ কিন্তু করেছেন। ইভেন কি কোন সিনে উনি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ওই ব্র্যাড পিট একটা মেয়েকে ধরে দেয়ালের মধ্যে মারছি ইউজ করেছে, সেটাও কিন্তু ধরতে কিন্তু পেরেছি। কুয়েন্টিন টারান্টিনোর আমি একজন বড় ভক্ত এবং কুয়েন্টিন টারান্টিনোর ভক্তর থেকেও বড় কথা, আমি এই লোকটার সিনেমা দেখে স্টোরি টেলিং আর ইয়ের ব্যাপারে ডিকোড করে যা যা জিনিস বুঝতে পেরেছি, অতটা সিম্পলিফাই কিন্তু আর কোনো ডিরেক্টরের কাজকে চট করে কিন্তু করা যায় না। ক্রিস্টোফার নোলানের কাজকে অত সহজে আপনি ডিকোড কিন্তু করতে পারবেন না। ট্যারান্টিনোর সিনেমা আপনি কিন্তু পারবেন ডিকোড করতে ইজিলি, এবং কোনো জিনিস ইজিলি ডিকোড করা যাচ্ছে মানে যে এটা খুব ইজি সেটা কিন্তু নয়, সেটা কিন্তু যথেষ্ট টাফ। আজকের কমপ্লেক্স সোসাইটির যুগে আপনি সহজ কথাকে সহজভাবে বলাটা অনেক বেশি টাফ, ঠিক আছে। একটা সহজ কথাকে আপনি পেঁচিয়ে বলবেন, লোকে আপনাকে না বুঝতে পেরে অ্যাপ্রিসিয়েট করবে, বা বাবা কি দুর্দান্ত। তারপরে আমি আরেকটা জায়গায় দেখলাম আরেকজন একটা কথা বলছে যে পায়েল সরকার নাকি অ্যাক্টিং করতে পারে না, হ্যান না ত্যান না। পায়েল সরকারের ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে সব থেকে ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার, এবং সেটা গল্পের পারপাসেই। ও
ওখানে ওকে নতুন আর কিছু দেওয়ার কোনো রকম স্কোপও ছিল না, জায়গাও ছিল না। আর আমি একজন অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি রাইটার, আমি ডিসাইড করব যে আমার গল্পের জন্য কোন ক্যারেক্টারকে কত পার্সেন্টে খেলানো উচিত, সেই মতো তো আমি আমার বোর্ড সাজাবো। সবাইকে সমান গুরুত্ব দিতে গিয়ে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট করার থেকে একটা মাংস রান্নাতে যতটা আপনি নুন ঢালেন ততটাই কি আপনি কাশ্মীরি মির্চ দেন, ততটাই কি জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো দেন, ধনে মানে ধনে পাতার কথা বলা হচ্ছে, বা যতটা আপনি পেঁয়াজ দিচ্ছেন, আদা রসুন কি ততটাই কি দেন? প্রত্যেকটা তো নিজস্ব তো মাপ আছে। সিনেমা আর রান্না খুব সিমিলার জিনিস। কোনো জিনিস যদি বেশি হয়ে যায় সেটা বাকি সব খারাপ করে দিতে পারে। আপনি সব ঠিকঠাক দিলেন, নুন বেশি দিয়ে দিলেন, রান্নাটা খারাপ হবে কি হবে না? দেখো, একটা সিনেমাকে ক্রিটিক করা বা ব্যাশ করা বা বাজি বলা খুব সহজ, বাট তোমাকে তোমার পয়েন্টেও তো ক্লিয়ার থাকতে হবে না ভাই। তোমাকে তো যুক্তি দিয়ে এই ক্যারেক্টারটা ভালো না, কেন ভালো না সেটা তো বোঝাতে হবে। এবারে কেউ এটা বলতে পারে যে পায়েল সরকারের ক্যারেক্টার এতটা ওয়ান ডাইমেনশনাল, সেখানে এত বড় মাপের অভিনেত্রীকে না নিয়ে আরেকজন ছোট মাপের অভিনেত্রীকে ওখানে নিলে পরে ভালো হতো। এবার ওর ক্যারেক্টারটা ছোট হলে পরে ওটা একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার, কারণ গোটা সিনেমাটা দেখলে পরে বোঝা যায় যে কাইন্ড অফ মাস্টার মাইন্ড কিন্তু ও। এখানে 3-4টে মাস্টার মাইন্ড রয়েছে, তার মধ্যে একজন মাস্টার মাইন্ড কিন্তু ও, ঠিক আছে? কিন্তু ওকে দিয়ে বেশি খেলানোর দরকার ছিল না, কারণ তাহলে এই জায়গাগুলো দাঁড়াবেই না, ঠিক আছে? বাকি জায়গাগুলো দাঁড়াতেই পারবে না, যেগুলো দাঁড়ানো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিছু না বুঝে দুমদাম তুরুক তারাক মেরে যদি দিই তাহলে পরে তো ভাই দাঁড়ায় না জিনিসপত্র, ঠিক আছে? তারপরে আমি আরেকটা জায়গায় দেখলাম, ফেসবুকে একজন লিখছে, প্রথম 40 মিনিট তো কিছু ফিলই করতে পারলাম না বাড়া, তারপরে ওয়েটই করে গেলাম, কিছু হলোই না। কোনো সিনেমার প্রথম 30 মিনিট, 20 মিনিট, 40 মিনিট ওটা হচ্ছে গিয়ে বিল্ডিং, গল্পটা তৈরি হচ্ছে, ইন্ট্রোডাকশন, হানিমুন ফেজ, সিনেমার হানিমুন ফেজ। আগে তো ইন্ট্রো করাই, তারপরে তো কনফ্লিক্ট হবে, তারপরে তো পে অফ হবে। তো ওই শুরুর পোর্শনেই কখনো হাই ভোল্টেজ জিনিসপত্র থাকে না। ক্রিস্টোফার নোলান একটা থিওরি নিয়ে এসেছিল যে শুরুতেই আমি একটা অ্যাকশন সিন দিয়ে ওপেন করব, সেটার একটা অন্য কারণ ছিল। তারপরে কিন্তু সিনেমাটা যথেষ্ট কাম আস্তে আস্তে করে ওই সিনেমার জগৎটাকে এস্টাবলিশ করা হচ্ছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা পুরোপুরি হচ্ছে। আমি সেটা না কনসিডার করে 40 মিনিট ধরে ওয়েট করছি, কিছু তো হবে, কিছুই হচ্ছে না। কি হবে 40 মিনিট ধরে? বরং এই যে সেক্সের যে সিনগুলো সেগুলো কিন্তু প্রথম 40 মিনিটের মধ্যেই কিন্তু ছিল। হ্যাঁ, সেক্সের সিন বলতে মনে পড়লো, কোনো উদ্গান্ডুর এটা বক্তব্য যে প্রচুর সেক্স রয়েছে, প্রচুর ভায়োলেন্স রয়েছে, প্রচুর গালাগালি রয়েছে, আমার শরীর খারাপ লাগছিল। আরে ছাগল চোদা, তুই যখন ট্রেলারটা দেখেছিস, তুই তো ট্রেলার দেখেই বুঝে যাওয়া উচিত যে এটা কতগুলো ক্রিমিনালের গল্প। একটা বোতলের পেছনে সবাই মিলে পড়েছে, সবাই সবাইকে গুলি মারছে, এটা ক্রিমিনালদের গল্প। তো ক্রিমিনালরা কি ভাই একদম মানে অক্সফোর্ডের প্রফেসরদের মতো শান্তভাবে কথাবার্তা বলে? ক্রিমিনালরা কি আইটি সেক্টরে কাজ করে? আইটি সেক্টরের এমপ্লয়িরা এর থেকে বেশি গালাগাল দেয় ফ্রাস্ট্রেটেড থাকলে পরে। হ্যাঁ, তারা কথায় কথায় গুলি হয়তো মারে না, বাট ক্ষমতা থাকলে পরে তারা তাই করতো। কিন্তু সোজা কথা হচ্ছে গিয়ে, তুমি দেখছো ভাই এমন একটা সেট আপের মধ্যে যেখানে একটা প্রবাদ বাক্য খেটে যায়, দেয়ার ইজ নো অনার অ্যামং থিভস। তুমি কতগুলো চোর, কতগুলো ক্রিমিনালকে দেখছো, তারা এরকম ভাষাতেই কথা বলে, তারা এরকম রয় হয়, তারা এরকম মিসট্রাস্টিংই হয়। ওকে, তো এই সিনেমাতে প্রচুর গালাগালি রয়েছে, প্রচুর ভায়োলেন্স রয়েছে। আরে ভাই, তুমি দেখছো কতগুলো ক্রিমিনালের গল্প, তো তুমি এক্সপেক্ট করছোটা কি? এবারে দেখুন, সিনেমাতে মাত্রাতিরিক্ত দেখুন, আমি বারবার এটা বলে এসেছি, যদি কোনো গালাগাল থাকে, যদি কোনো ভায়োলেন্স থাকে, যদি কোনো অ্যাডাল্ট সিন থাকে, সেটার জন্য একটা পারপাস থাকে। উইদাউট পারপাস জিনিসটা না যেন হয়, সেটা এখানে রয়েছে। এখানে সেই পারপাসটা রয়েছে প্রত্যেক মোমেন্টে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যতটা র ভাবে প্রেজেন্ট করা হচ্ছে মোমেন্টে মোমেন্টে, তাদের হিউম্যান সাইডে কিন্তু দেখানো হচ্ছে। কোনো ক্যারেক্টার এরকম নেই যার কোনো রকম সফটওয়্যার সাইড দেখানো নেই, পুরোপুরি হার্ডকোর দেখানো হয়েছে। যাদেরকে দেখে হার্ডকোর ক্যারেক্টার মনে হচ্ছে, যেরকম সৌরভ দাসের ক্যারেক্টারটা, তারও সফটওয়্যার সাইড কিন্তু দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা ক্রিমিনালের হিউম্যান সাইড, কেন দে ওয়েন্ট রং, এবং তাদের অন্তিম পরিণতি কি, ডিরেক্টর প্রত্যেকটা কভার করেছেন। কারুরটাতে বেশি সময় নিয়েছেন, কারুরটাতে কম, কিন্তু দেখিয়েছেন প্রত্যেকটাই। সেটা বোঝার জন্য তোমাকে তো বোধ থাকতে হবে, কিন্তু তোমার বোধ তো অন্য জায়গায় কাজ করছে।
তোমার সারা বছর বাংলা সিনেমা না দেখে ফাইনালি একটা বাংলা সিনেমা নিহাত কন্ট্রোভার্সি হয়েছে বলে ট্রেন্ডে থাকার জন্য আমি আমার ফোমো থেকে ইনসিকিউরিটি থেকে দেখতে যাচ্ছি। এবার দেখার পরে মনে হলো সবাই প্রশংসা করছে, আমি চারটে বালের কথা লিখি তবে আমাকে লোকে দেখবে। এবং বেসলেস কথাবার্তা। ইউটিউবে আমি দেখলাম একজন বলছে যে বারবার ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে। আরে এই সিনেমার তো ওটাই রুল, শুরুতেই বোঝানো হয়েছে যে ন্যারেটিভ সে ডিরেক্ট অডিয়েন্সের সাথে কথা বলছে। যে ন্যারেটিভ বললাম, ভুল বললাম, যে ন্যারেটর সে ডিরেক্টলি অডিয়েন্সের সঙ্গে কথা বলছে। তো তাতে ফোর্থ ওয়াল ব্রেক তাকে দিয়ে তো হবেই। অন্য কোনো ক্যারেক্টার দেখে ফোর্থ ওয়াল কি করা হয়েছে? ব্রেক করা হয়নি। ইভেন কি লাস্টের যে ফোর্থ ওয়াল ব্রেকটা ভাই লোকজন উঠে গেছিল, আমি উঠে গেছিলাম, তখন চালু হয়েছে, আবার দাঁড়িয়ে দেখলাম। দ্যাট ওয়াজ জেনুইনলি ফানি। এই সেম এফেক্ট ডেডপুলের সময় হয়েছিল, আজ থেকে 9 বছর আগে, অলমোস্ট 10 বছর আগে। ডেডপুল 2016 সালে বেরিয়েছিল, ঠিক আছে? তো বোকা বোকা অ্যালিগেশন। কেউ কেউ দাবি করছে যে ডিরেক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো টারান্টিনোকে কপি পেস্ট করেছে। না ভাই, এটা মোটেই কপি পেস্ট করেনি। পাল্প ফিকশনের সাথে থিম্যাটিক সিমিলারিটি হয়তো রয়েছে, পাল্প ফিকশনকে টুকে দেয়নি। কেউ কেউ দাবি করছে যে না, তোমাকে এই জন্মে বোঝার জন্য আপনাকে আগে থেকে কিছু, ভাই এই যে ন্যারেটিভ জাম্প, আগে দেখানো হচ্ছে, পরে এক্সপ্লেন করা হচ্ছে, পরে দেখানো হচ্ছে, আগে বলে দেওয়া হচ্ছে, এটা তো ভাই পাল্প জনরের সিনেমা ছাড়া অন্যান্য জনরেতেও তো ইউজ করা হয়। প্রচুর থ্রিলার সিনেমাতে ইউজ করা হয়, আজকের দিনে প্রচুর রোম্যান্টিক সিনেমাতে ইউজ করা হয়। এই যে লিনিয়ারলি না চলে নন লিনিয়ার যে ওয়ে, এই নন লিনিয়ার ফরম্যাট আজকে অ্যাক্রস দ্য জনরে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? আমি এরকম প্রচুর এক্সাম্পল কিন্তু দিয়ে দিতে পারি যেখানে কন্টিনিউয়াসলি স্টোরি ব্যাক অ্যান্ড ফোর্থ কিন্তু করেছে। কেজিএফ একটা কমার্শিয়াল মাস ফিল্ম, সেখানে পুরো নন লিনিয়ার প্যাটার্ন কিন্তু ফলো করা হয়। ওকে, তো এটা কি ধরনের ক্লেম ভাই? আপনি আগে থেকে পাল্প ফিকশন দেখে নিজেকে একটুখানি প্র্যাকটিস করেই নিয়ে যান, নালে পরে বুঝতে পারবেন না। আমি একজনকে দেখলাম, সে ডাউট করছে যে অডিয়েন্স আদৌ এই ফিল্মটাকে নাকি অ্যাকসেপ্ট করবে না। আরে ঘামান্ডি, তোর তো আজকাল এটা মনে হতে আরম্ভ করেছে তুই যা বলবি সেটাই অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে, অডিয়েন্স আর কারোর কথা শুনবেই না, বুঝবেই না, ঠিক আছে? আর এইটা হচ্ছে কিনা সব থেকে আজব ব্যাপার। ভাই তোমার মধ্যে অনেস্টি থাকা ভালো, এবার সেই অনেস্টি থেকে তুমি আস্তে আস্তে অহংকারী হয়ে যাচ্ছ যে আমি খুব অনেস্ট, এবং তুমি লিটারেলি নিজেকে গড দেখাতে চাইছো। ভাই তুমি যত কুইকলি উঠেছো তত তাড়াতাড়ি তুমি পড়বে। অহংকার পতনের মূল কারণ। আর যারা তোমার অনেস্টি থেকে ভালো বলেছে তারা তোমার ইগো থেকে তোমাকে খিস্তিও মারবে। কারণ আমাদের রিভিউ কমিউনিটিতে এখনো এরকম কিছু লোকজন এক্সিস্ট করে যে কালকে রাত্রিবেলা একজনের সাথে ভালো করে কথা বলে পরের দিন সে যদি বাল বকে তাকে কল আউট করতে ছাড়ে না, ঠিক আছে? তো এইসব চৌদুগিরিগুলো ভাই আস্তে আস্তে করে কম করো, ঠিক আছে? আমি ফেসবুকের লোকজনদেরকেও বলছি, ইউটিউবের লোকজনদেরকেও বলছি, ওকে? চৌদুগিরিগুলো আস্তে আস্তে করে কম করো, ওকে? তুমি অনেস্ট, বুঝেছি, তুমি ভীষণ জেনুইন, সেটাও বুঝেছি, এত অহংকার মারিও না। আর প্রচুর পয়েন্ট ভুল বলছো। আর তুমি এটা মনে করো না যে তুমি শুধুমাত্র চিৎকার করে কথা বলবে আর তোমাকে কেউ উত্তর দেবে না, বা তুমি ভুল বলবে জাস্ট সাপোজেটলি তোমাকে প্রচুর লোকে সাপোর্ট করতে করছে এটা ভেবে যে কেউ তোমার দিকে আঙুল তুলবে না। তোমার থেকে বড় বড় হাতিদের দিকেও কিন্তু কোয়েশ্চেন ছড়া হয়েছে এবং তারা একটু হলেও টাল কিন্তু খেয়েছে। ফলে নিজের গ্যাস মাথা অব্দি, পেটের গ্যাস পেট অব্দি রাখো, মাথায় চড়িয়ে গ্যাস বানানোর মতো ভাসতে উঁচু করো না। কেউ দূর থেকে এয়ার গানটা পুট করে মারবে, ধুম করে নিচে এসে পড়বে বাল, ঠিক আছে? তখন বুঝবে যে কত ধানে কত চাল, ওকে? আমি আরো মজার মজার কথাবার্তা আমি দেখতে পাচ্ছি যে এই কপি অ্যালিগেশন, যে আমার কাস্টিং পছন্দই নয়। ফেসবুকে একজন লিখেছে আমার কাস্টিং একেবারে সহ্য হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় আমি হেসেছি। আরে কাস্টিং পছন্দ হয়নি, আমার পার্সোনালি ঋষভ বসুকে অ্যাজ এন একটা পছন্দ নয়। আমি ভটভটি দেখেছিলাম, আমার ভাল লাগেনি। আমি তথাগত মুখ থেকে ডিরেক্টলি বলেওছিলাম যে এ ভীষণ ওভার অ্যাক্টিং করে। আবার এই ছেলেটাই অপরাজিততে খুব ছোট্ট একজন বেতার বাদক একজন চরিত্রে প্লে করেছিল, নামটা আমার মনে নেই মাত্র। তখন আমি বুঝেছিলাম যে না, এই ছেলেটা ভালো অ্যাক্টিং করতে পারে। আজকে ঋষভ বসু এই সিনেমাতে এমন কাজ করেছে, লিটারালি ওর ক্যারেক্টারটার জন্য দর্শক খারাপ ফিল করবে।
লিটারালি ওর ক্যারেক্টারটাকে এমনভাবে ফ্লিপ করেছে, ওর ক্যারেক্টারের পুরো ট্রিটমেন্টটা ডিরেক্টর এত সুন্দরভাবে দিয়েছে যে তুমি খালি ভাববে যে মানুষ রিয়েলি কমপ্লেক্স জানোয়ার। আজকে যাকে দেখে তোমার মনে হচ্ছে এটা চুদির ভাই, 2 মিনিট পরে তাকে তোমার মনে হতে পারে যে এ তো খুব ভালো মনের ছেলে। ওর ক্যারেক্টারটাকে যেভাবে ডিরেক্টর ট্রিট করেছে এবং ও সেটাকে যে পারফরমেন্সের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে, হ্যাটস অফ। সৌরভ দাস নাকি আন্ডার ইউটিলাইজড, কোন অ্যাঙ্গেল থেকে? ভাই গোপাল পাঠা দেখে লোকজনের অর্গাজমিক অবস্থা হয়ে গেছে, আমি তো বেঙ্গল ফাইলস দেখিনি পর্যন্ত, বাট সৌরভ দাসের এটা বেস্ট ক্যারেক্টার। রহস্য রোমাঞ্চ অভিরূপ ঘোষের, রুদ্রনীল ঘোষ আর সৌরভ দাসের বেস্ট ছিল, এটা সেকেন্ড বেস্ট হয়েছে। সৌরভ দাস মানে মাইরি বলছি, সৌরভ দাসকে আমার অসম্ভব ক্রিঞ্জ লাগে, অসম্ভব। কিন্তু ওর নকশাল বলে অরিত্রাটার শর্ট ফিল্ম ছিল, ব্রিলিয়ান্ট লেগেছিল আমার ওকে তাতে, এবং এই সিনেমাটাতে ব্রিলিয়ান্ট লেগেছে। সৌরভ দাস আর অঙ্কুশ হাজরা, এদের দুজনের না পেয়ার আপ করা উচিত। এরা দুজনে জানে কি করে ব্রুডিং, অ্যান্টাগনিস্টিক, অ্যাংরি হিরো বা ভিলেনের রোল প্লে করতে হয়, কি করে গ্রে শেডেড অ্যান্টি হিরো প্লে করতে হয়। সৌরভ দাস ইজ ফাকিং ব্রিলিয়ান্ট। এবং যেই নুয়ান্সের সাথে ওর গল্পটা বলা হয়েছে, যেরম ভাবে ওর ইনফরমেশনগুলো রিভিল করা হয়, কোনো সময় আমাদের ট্র্যাজেডি এক্সটার্নাল হয় না, ইন্টারনাল হয়। উই কজ আওয়ার ওন ফাকিং ট্র্যাজেডি, দেন আমরা সেটাকে রিগ্রেট করে সারা জীবন বাঁচি, গুমড়ে গুমড়ে মরি। সেটাকে সৌরভ দাস এমনভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট কমেন্ডেবল ভাই। ওর গল্পটা দেখে না, মানে আমি রিয়েলি বলছি, ওর সাথে আমি নিজেকে রিলেট করতে পারছিলাম। তারপরে যখন এলো তখন আমার রীতিমতো অস্বস্তি হওয়া শুরু করলো। তারপর আমার লিটারালি মনে হলো যে আমারও না কখনো কখনো নিজের রাগকে কন্ট্রোল করা উচিত, না হলে ওর মতো ভুল কোনোদিন আমিও করে ফেলতে পারি। যেটাকে আমি সব থেকে বেশি আপন করছি, আঁকড়ে ধরছি, সেটাই হয়তো আমার হাত থেকে হয়তো বেরিয়ে গেল। ফাক, এই সিনেমাটা নোংরা মজা বাদ দিয়ে লাইফ লেসেন পর্যন্ত দেয়। চুদির ভাই বলছে যে ক্যারেক্টার আর্ট নেই, ওই নেই, সেই নেই, বাল মন দিয়ে দেখেছিস? আমি প্রচুর লোকজনকে দেখলাম, এবং আমি এই যেহেতু 1 সপ্তাহ বাদে যেহেতু দেখছি, আমি এই 1 সপ্তাহে কিন্তু প্রচুর লোককে দেখেছি এই সিনেমাটাকে ফালতু গালমন্দ করতে। তখন আমার মনে হচ্ছিল যে ঠিক আছে চলো, আমি এদেরকে এক্ষুনি আমি জাজ করবো না, আমি আগে সিনেমাটা দেখি। আজকে সিনেমাটা দেখে বেরিয়ে এক লহমায় আমার এদেরকে বলতে ইচ্ছা করছে, এবার তোরা কি দেখে এগুলো বলছিস রে? আর এরকম নয় কিন্তু যেটা আপেক্ষিক, আমার এরকম মনে হচ্ছে, তোমার ওরকম মনে হতেই পারে। ভাই তোদের কথাগুলো রিয়েলি বেসলেস, তোদের কথাগুলো যুক্তিহীন। আমি তোদের কথা ফেসবুকে পড়েওছি, ইউটিউবে দেখেছি, তোদের প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনে আমি তারপরে বলছি, যুক্তিহীন কথাবার্তা, ভীষণ যুক্তিহীন কথাবার্তা। ঠিক আছে, তো যাই হোক, মুদ্রা কথা এটাই ছিল গিয়ে, মানে দেখো ভাই, দশম অবতার এবং টেক্কা, এই দুটো সিনেমা আর অযোগ্য। এই 3টে সাপোজেডলি থ্রিলার সিনেমা, ঠিক আছে? এই 3টে সিনেমা নিয়ে আমি আমার চ্যানেলে প্রচুর খিল্লি করেছি, ভিডিও বানিয়েছি, অন্যান্য সিনেমার রিভিউতে কোনো বাজে এক্সাম্পলে আমি এই 3টে সিনেমাকে ইউজ করি। এই 3টে সিনেমার কি কি সিন জঘন্য, বাজে, অর্থহীন, আমার এখনো পরিষ্কার মনে আছে। টেক্কার দশম অবতার তো চিরকাল মনে থাকবে, এত খারাপ সেই সিনেমাগুলো। এবং ওই পয়েন্টগুলো যখন আমি তুলে ধরেছি তখন লোকে এগ্রিও করেছে যে হ্যাঁ এগুলো তো সত্যি। যিশু সেনগুপ্ত সসেজের মধ্যে বিষ মেশানোর পরে হোটেলে অতক্ষণ কিসের জন্য ওয়েট করছিল? প্রসেনজিৎ আর ওকে ধরতে আসবে বলে অনির্বাণ, তারপরে ও রাস্তার মধ্যে নিজের কোট খুলে পালাবে, যে এই কোট থেকে তুলে ওর হ্যান্ড প্রিন্ট বা কিছু স্যাম্পেল চেক করা যায় সেটা বাদ দিয়ে ওরা দৌড়াতে যাবে নাকি ওই বোকা বোকা চেস সিন, যেখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে বালি পাতা রয়েছে, বাইক তার মধ্যে ইচ্ছা করে স্কিড করছে, কোনটা? অথবা টেক্কায় ধরুন, এনএসজি কমান্ডারদের দিয়ে যা খুশি করাচ্ছে, পুলিশরা যা খুশি সিদ্ধান্ত নিচ্ছে, ডায়লগের কোনো মাথা মুন্ডুই নেই। ইভেন কি রিসেন্টলি রিলিজ হওয়া তেরে ইস্কিমে ওই বালের রাঞ্জনা, ঠিক আছে, রাঞ্জনা 2 বেসিক্যালি যেটা, ওটার তো শুরুর সিনেই এত বড় লজিক্যাল লুপহোল রয়েছে শুরুর সিনে। আমি যখন বলবো লিটারলি তোমরা ভাববে যে সত্যি তো, এ তো পুরো গান্ডু একটা সিন। তো তোমাকে এক্সাক্ট পয়েন্টে বলতে হবে বাবা, তুমি শুধু নিজের ফিলিংস বললে তো হবে না, পয়েন্টে আসো, লজিকে আসো, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল, তুমি কত বড় আবোদা বাল। এটা হচ্ছে কি সব থেকে সহজ কথা। এবার এই সিনেমাটা নিয়ে কেউ যদি আমাকে চ্যালেঞ্জ যদি করতে চায়, ভাই গিভ ইট 2 উইকস মোর, ইচ সিন নিয়ে আমি লোকের সাথে তর্ক করতে পারি। এখন করলে পরে তো স্পয়লার হয়ে যাবে, আর তাহলে আলাদা করে ভিডিও বানাতে হবে।
ঠিক আছে, প্রত্যেকটা সিন নিয়ে কাউন্টার দেওয়া যায়, কেন এটা কি দেখিয়েছে কিসের জন্য। আর যাদের বক্তব্য যে পাল্প ফিকশন দেখতে হবে বা পাল্প জনরে, কটা পাল্প জনরের নাম জানে এই যে এন্টায়ার রিভিউ কমিউনিটি আছে আমাদের, কটা পাল্প জনরের সিনেমা বাংলা, হিন্দি বা সাউথে তৈরি হচ্ছে, আর কটা পাল্প নিয়ে তোরা কথা বলিস। আমার পডকাস্ট পার্টনার অমর, তো সে তো ইউটিউবে ভিডিওই করে না, ও নভেম্বর মাসকে নয়ার বেম্বার বলে ট্রিট করে অন্তত 30 দিনে ও কমসে কম 50টা ও নয়ার পাল্প সেন্ট্রিক সিনেমা দেখেছে। এখানে পাল্প নিয়ে কেউ জ্ঞান মারাতে যদি আসে, আমি সামনে অমর্তকে ছেড়ে দেবো, ল্যাংটো করে রেখে দেবে। তুই তো অত সিনেমাই দেখিস নি ভাই, তুই কথা বলছিস কি নিয়ে? যদি সিনেমা টু সিনেমা কম্পেয়ার যদি করতে হয় আর সিনেমাটিক নলেজের যদি করতে হয়, আমি একা নাও যদি কোলাই, আমার সঙ্গে এমন হাল্ক রয়েছে, তাকে ছেড়ে দেব। তো পাবলিককে ভুল বোঝানো কেন যে পাল্প জনরের সিনেমা দেখে তবে গিয়ে পরে আপনি এটা বুঝতে পারবেন? একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজ পাচ্য, এবং কিছু কিছু খাবার হয় না যে খাওয়ার পরে দুর্দান্ত হাগা হয় আপনার, ঠিক সেরকম বাড়িতে আপনি ভাত, ডাল সেদ্ধ, ডিমের পোচ, আলুর সাথে ফুলকপি, ভেন্ডি আর পেঁয়াজ কলি ভাজা খাওয়ার পরের দিন সকালবেলা যে স্যাটিসফ্যাক্টরি হাগা হয়, এই সিনেমাটা এক্স্যাক্টলি ওরকম এক্সপিরিয়েন্স। আপনি দেখবেন, হল থেকে বেরিয়েই বন্ধুকে কল করে বলবেন এই সিনেমাটা দেখ বাল, চল আমি তোর সাথে এই সিনেমাটা আরেকবার দেখতে যাবো। দেন ফর দ্য মান্থ ইউ টক অ্যাবাউট ইট। এটা ওই কোয়ালিটির সিনেমা হচ্ছে যেটা রিয়াজ ভ্যালু চূড়ান্ত রকমের হাই, যেটার রিওয়াজ ভ্যালু অসম্ভব রকমের হাই, এবং সুপার ডুপার এন্টারটেনিং একটা ফিল্ম হয়েছে, ঠিক আছে। কিন্তু কিছু বালকে কুল সাজতে হবে। আমি যদি সাজি কুল, তবে লোকে ছিঁড়বে আমার চুল, ঠিক আছে। এই জন্য লোকে আজকাল বকছে বেশি ভুল, ঠিক আছে। সরি, আমি যদি না সাজি কুল, তবে লোকে ছিঁড়বে আমার চুল, ঠিক আছে। তাই আমি আজকাল বেশি বকছি ভুল। এটা কিছু লোকের মোটো হয়ে গেছে। ওকে, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।